সালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? উৎকর্ষে আজকের ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আমরা খুবই খুশি যে তোমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে তোমাদের অনুভূতিগুলো শেয়ার করছো। ফেসবুক পেজে এবং গ্রুপে তোমাদের অনেক পোস্ট এবং কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা খেয়াল করলাম যে একাডেমিক সমস্যার পাশাপাশি তোমরা অনেক পার্সোনাল চ্যালেঞ্জও আমাদের সাথে শেয়ার করছো। তোমরা কেউ কেউ ডিপ্রেশনে আছো, সেটা আমাদের সাথে শেয়ার করেছো। কেউ কেউ পড়াশোনায় কিভাবে কনসিস্টেন্সি মেনটেন করবে সে নিয়ে প্রশ্ন করেছো। কেউ আবার জানতে চেয়েছো ক্যারিয়ার চয়েসের ব্যাপারে কোনো গাইডলাইন আছে কিনা। আমরা কিন্তু চাই তোমাদের একাডেমিক জীবনে উৎকর্ষের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও যেন তোমরা উৎকর্ষ সাধন করতে পারো। আর সেই জন্য আমরা এক এক করে তোমাদের এই সমস্যাগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু ভাইয়ারা খেয়াল করো, একদিনে তো আসলে সব সমস্যার সলিউশন করা সম্ভব না। তাই আমরা চেষ্টা করব এক এক করে এক একটা সমস্যা টার্গেট করে ট্যাকেল করার এবং তোমাদেরকে স্টেপ বাই স্টেপ প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়ার, যেগুলো ফলো করলে তোমরা এই সমস্যাগুলো উতরে যেতে পারবে। আজকে আমরা যেই সমস্যাটা নিয়ে আলাপ করব বা যেই চ্যালেঞ্জটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে প্রোক্রাস্টিনেশন। তোমরা অনেকেই বলেছো, ভাইয়া পরীক্ষার আগের রাতে ছাড়া পড়তে বসতে পারি না, কোনোভাবেই রেগুলারলি পড়াশোনা করতে পারি না। আমি জানি যে নিয়মিত যদি পড়াশোনা করি আমি তাহলে অনেক ভালো রেজাল্ট করতে পারবো, কিন্তু কোনোভাবেই সেটা আমার দ্বারা সম্ভব হয় না। প্রবলেমটা কি ভাই শুধু আমার একার, নাকি অন্য সবারও একই সমস্যা হয়? এরকম অনেক প্রশ্ন থেকে আমরা একটা জিনিস বুঝতে পেরেছি যে প্রোক্রাস্টিনেশন ব্যাপারটা তোমাদের জন্য বেশ সিরিয়াস একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তাই আজকের ভিডিওটাতে আমরা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়ে এই প্রোক্রাস্টিনেশন ইস্যুটাকে সলভ করার চেষ্টা করব। একদম শুরুতে খেয়াল করো, তোমাদের প্রশ্নের একটা অংশে ছিল যে ভাইয়া ব্যাপারটা কি শুধু আমার ক্ষেত্রেই ঘটে নাকি সবার ক্ষেত্রে ঘটে। তোমরা জানলে খুব অবাক হবে যে প্লেটো, অ্যারিস্টটলদের মতো সেই প্রাচীন যুগের দার্শনিকদের সময় থেকে এই সমস্যাটা চলে আসছে এবং তারা তখন এই সমস্যাটাকে এতটা গুরুত্ব দিতেন যে এটার একটা আলাদা টার্মও দিয়েছিলেন, যেটার নাম ছিল অ্যাক্রেশিয়া। অ্যাক্রেশিয়া বলতে তারা বোঝাতেন যে যেই কাজটা আমি করতে চাই কিন্তু করতে পারছি না, চাইলেও করতে পারছি না, এই ব্যাপারটাকে, যেটা আজকের দিনে আমরা এই যে গড়িমসি করা, পড়া জমিয়ে রাখা বা প্রোক্রাস্টিনেশন বলতে পারি। দেখো, তুমি যখন বুঝতে পারছো যে তুমি সমস্যাটা একা ফেস করছো না, বরং আরো অনেকে সেম সমস্যা ফেস করছে, তখন একটু হালকা লাগছে না? মনে হচ্ছে না আচ্ছা আমি তাহলে একা না, তাহলে বোধহয় সমস্যাটা সলভ করতে পারবো। দ্বিতীয় একটা ব্যাপার খেয়াল করো, এই সমস্যাটার সোর্স কিন্তু বাইরে কোথাও না। একজন খুব ধনী মানুষ যার হয়তো অনেক কিছু আছে, অনেক রিসোর্সেস আছে, তারও এই সমস্যা হতে পারে। আবার একদম ভাঙা কুড়ে ঘরে বসে যে পড়াশোনা করছে বা কাজ করছে তারও এই সমস্যা হতে পারে। আবার তোমাকে কিন্তু তোমার আত্মীয় স্বজন বা অভিভাবক বা কোনো বন্ধু বান্ধব এসে জোর করে বলছে না যে তুমি গড়িমসি করো, আজকে পড়তে বইছো না, এখন সময় নষ্ট করো কিংবা ঘুমায় থাকো। এই কথা কিন্তু কেউ তোমাকে বলছে না। তার মানে সমস্যাটা কিন্তু বাইরে কোথাও থেকে আসছে না, সমস্যাটা তৈরি হচ্ছে তোমার ভিতরে। তুমি যখন সমস্যার সোর্সটা আইডেন্টিফাই করতে পারবে তখন সমস্যার সলিউশনের দিকে আগানো তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। অতএব সমস্যাটা যেহেতু তোমার একার না আর সমস্যাটার সোর্স তোমার ভেতরে, তার মানে সমস্যাটা সলভ করার ক্ষমতাও তোমার হাতেই আছে। এখন আমরা স্টেপ বাই স্টেপ এই সমস্যাটাকে কিভাবে তুমি সলভ করতে পারো সে ব্যাপারে গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা চাইলে কাগজ কলম নিয়ে বসতে পারো, প্রত্যেকটা পয়েন্ট নোট করে রাখতে পারো এবং আমরা যেই যে স্টেপগুলো বলছি, যে প্র্যাকটিক্যাল স্টেপগুলো বলছি সেগুলো তুমি নোট ডাউন করো, মন দিয়ে শোনো এবং মন দিয়ে কাজে লাগাও। এরপর আমরা দেখবো যে এই সমস্যাটা তোমাদের লাইফে আরো থাকে কিনা। আচ্ছা, তো আমরা আজকে প্রথমে 3টা ধাপ নিয়ে আলাপ করব। এই 3টে ধাপেই তুমি আসলে প্রোক্রাস্টিনেশনের প্রবলেমটা সলভ করবা। ফার্স্ট ধাপটা কি? ফার্স্ট ধাপটা হচ্ছে ভাইয়া যেই কাজটা তুমি করতে চাচ্ছ সেই কাজটা তুমি কেন করতে চাচ্ছ এর উত্তর তোমার জানতে হবে। কেন এই কথা বলছি, এর সাথে প্রোক্রাস্টিনেশনের কি সম্পর্ক? দেখো, তোমাদেরকে একটা এক্সাম্পল দেই। মনে করো একটা তক্তা জাস্ট ফেলে রাখা, 5 ইঞ্চি চওড়া, 10 ফিট লম্বা একটা তক্তা। এই তক্তাটা যদি আমি একটা ছাদ থেকে আরেকটা ছাদে যাওয়ার জন্য জোড়া দিয়ে দিই এবং বলি যে তুমি এটা দিয়ে ওপাশে যাও, তোমাকে 1000 টাকা দিব, তুমি কাজটা করবা? তুমি বলবো যে ভাই মাত্র 1000 টাকার জন্য এত বড় রিস্ক নিব, এত বড় লাইফ রিস্ক নিবা না। কিন্তু তুমি যদি দেখো যে ওই ছাদে একটা বাচ্চা বসে আছে এবং ওই বিল্ডিং এ আগুন লেগে গেছে, ওই বাচ্চাটা কোনোভাবেই এই পাশে আসতে পারতেছে না, ওকে বাঁচানো দরকার, তখন কি তুমি বিনা দ্বিধায় টাকার চিন্তা বাদ দিয়ে জাস্ট হেঁটে ও পাশে গিয়ে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আসার চেষ্টা করবা না? করবা। কিন্তু কাজটা কিন্তু সেম, জাস্ট মোটিভেশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণটা কি? তোমার ওয়াইটা চেঞ্জ হয়ে গেছে, মানে কাজটা তুমি কেন করতেছো সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সত্যি বলতে কি, আমাদের সব কাজের একটা সাইকেল আছে। আমাদের একটা ইমোশন ফার্স্টে কাজ করে কোনো একটা কিছুর ব্যাপারে, দেন সেখান থেকে আমাদের একটা মোটিভেশন কাজ করে, আর সেই মোটিভেশনটাকে আমরা একসময় অ্যাকশনে রূপান্তরিত করি। সো এই যে ইমোশনটা যে কাজ করবে তোমার কোনো একটা কাজ করার ব্যাপারে, সেটার সোর্স কি আসলে? সেটার সোর্স হচ্ছে তুমি কাজটা কেন করতে চাও। দেখো, মনে করো তোমার টার্গেট হচ্ছে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করা এবং বুয়েটে বা মেডিকেলে চান্স পাওয়া। এটুকুই যদি টার্গেট হয় তোমার,
তাহলে এটা তোমার খুব ক্লিয়ারলি ভিজুয়ালাইজ করতে হবে যে তুমি আসলে কি করতে চাচ্ছ, এবং সেটার জন্য যে তুমি এই মুহূর্তের তোমার যে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের যে সোর্সগুলো আছে, যেমন ধরো তোমার এখন অপশন আছে গেমস খেলার, তোমার অপশন আছে ঘুমায় থাকার, পড়াশোনা না করে, অর্থাৎ প্রোক্রাস্টিনেট করার সময় আমরা যে কাজগুলো করি সেগুলো সব বাদ দিয়ে, এগুলো সব স্যাক্রিফাইস করে তোমার ফিউচারের জন্য তুমি যে এই স্যাক্রিফাইসটা এই মুহূর্তে করবা, গিয়ে যে পড়তে বসবা টেবিলে, এটা কি আসলে তোমাকে দিয়ে সম্ভব হবে যদি তোমার এনাফ মোটিভেশন না থাকে? কিন্তু মোটিভেশনটা আসবে কোত্থেকে? হোয়াইটা থেকে, পারপাসটা থেকে। তোমাদেরকে একটা খুব সুন্দর গল্প বলি। এই গল্পটা হোয়াই এর পাওয়ার বা পারপাসের পাওয়ার খুব সুন্দর করে ইলাস্ট্রেট করে। বাস্টার ডগলাসের নাম তোমরা শুনেছো কিনা জানি না। সে খুব বিখ্যাত একজন বক্সার ছিল, কিন্তু অত বিখ্যাত না যে তোমরা নাম জানবে। কিন্তু মোহাম্মদ আলী বা মাইক টাইসনের নাম তো তোমরা শুনেছো। এই গল্পটা মাইক টাইসন আর বাস্টার ডগলাসের। মজার ব্যাপার হচ্ছে মাইক টাইসন তখনকার সময়, এটা 1990 সালের একটা ঘটনা, 1990 সালের নভেম্বরের 11 তারিখ মাইক টাইসনের সাথে বাস্টার ডগলাসের একটা ফাইট হবে, এবং মাইক টাইসন তখন ওয়ার্ল্ডের সবচেয়ে বিখ্যাত হেভিওয়েট চ্যাম্পিয়ন, তার সাথে কেউ জিততে পারে না এবং কাইন্ড অফ আনডিফিটেড। আর বাস্টার ডগলাস একজন আন্ডারডগ টাইপের। ফাইট শুরু হলো। 8th রাউন্ডে গিয়ে যেটা ঘটলো, মাইক টাইসন কিন্তু বাস্টার ডগলাসকে নকডাউন করে দিল, এবং মাইক টাইসনের কোনো নকডাউন পাঞ্চ খাওয়ার পর কোনো ফাইটার, কোনো বক্সার কোনোদিন আর উঠে দাঁড়াতে পারে নাই। এটা হিস্ট্রিতে ছিল না। কিন্তু আমরা দেখলাম বাস্টার ডগলাস আবার উঠে ফেরত আসলো। শুধু তাই না, 10ম রাউন্ডে গিয়ে সে নকআউট পাঞ্চ করে মাইক টাইসনকে হারিয়েও দিল। এটা খুব অ্যামেজিং একটা ব্যাপার ছিল, এবং এটাকে বলা হয় বক্সিং হিস্ট্রির সবচাইতে বড় আপসেট। মাইক টাইসন এভাবে করে একজন আন্ডারডগ, একটু কম কোয়ালিফাইড, দুর্বল একটা ফাইটারের সাথে হারবে, এবং সেটা কখন, যে বাস্টার ডগলাসকে সে একবার নকডাউন করে ফেলছে, সে একবার অলমোস্ট হেরে গেছে, তারপর ফিরে এসে সে আবার মাইক টাইসনকে হারিয়েছে। এটা একেবারেই আনএক্সপেক্টেড ছিল। এখন বাস্টার ডগলাসকে যখন এই ফাইটটা শেষ হয়, তখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে তুমি কিভাবে এই কাজটা করলা। সে তখন কান্নায় ভেঙে পড়ে, এবং সে বলে যে জাস্ট কয়েক সপ্তাহ আগে আমার মা মারা গেছে, এবং আমার মা মারা যাওয়ার আগ পর্যন্ত এই মাইক টাইসনের ফাইটে যে আমি জিতবো এটা সবাইকে বলে বেড়াতেন তিনি। অর্থাৎ তার মা যে এত ডিপলি চাইতেন বাস্টার ডগলাস জিতবে মাইক টাইসনের সাথে, এটা মা মারা যাওয়ার পর বাস্টার ডগলাস খুব অন্তরে ধারণ করেছিল। এবং তার ওই মুহূর্তের ওই ফাইটটা জেতার উদ্দেশ্য কিন্তু জাস্ট ফাইটটা জেতা না, তার ফাইটটা জেতার উদ্দেশ্য ছিল তার মাকে প্রাউড করা, তার মায়ের ইচ্ছাটা পূরণ করা, মায়ের শেষ ইচ্ছাটা পূরণ করা। খেয়াল করে দেখো হোয়াই মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। তোমার জাস্ট কারণটা যদি তোমার ব্যক্তির চাইতে বড় হয়ে ওঠে, হয়তো তোমার পরিবারের জন্য তুমি করতে চাও, হয়তো তোমার সমাজের জন্য করতে চাও, কিংবা রাষ্ট্রের জন্য তুমি কিছু করতে চাও, কোনো একটা আদর্শের জন্য তুমি কিছু করতে চাও, তখন তুমি যে মোটিভেশনটা পাবা সেই মোটিভেশনটা আনপ্যারালাল। এবং এই মোটিভেশন দিয়ে তুমি ডেফিনেটলি এই যে প্রোক্রাস্টিনেট করার যে একটা আর্জ, এই আর্জটা তুমি ওভারকাম করতে পারবা। ঠিক এই কারণেই তুমি যদি একটা কাজে প্রোক্রাস্টিনেট করতে থাকো সব সময়, তাহলে তোমার ফার্স্ট কাজ হচ্ছে আইডেন্টিফাই করা। কাগজ কলম নিয়ে তুমি বসে লিখে ফেলো যে এই কাজটা তুমি এক্স্যাক্টলি কেন করতে চাও। সে কেনটা আগে তোমার কাছে ক্লিয়ার হওয়া দরকার। এটা হচ্ছে ধাপ 1। স্টেপ 2তে এবার আমরা যাই, ধাপ 2। ধাপ 2 হচ্ছে তোমার কাছে খুবই ক্লিয়ার থাকতে হবে তুমি যেটা করতে চাও, কেন করতে চাও। জানার পর তোমার জানতে হবে তুমি আসলে কি করতে চাও। বেশিরভাগ সময় আমরা বলি কি যে ভাই আমি এইচএসসিতে অনেক ভালো রেজাল্ট করতে চাই। এটা গুড এনাফ রিজন না, গুড এনাফ টার্গেট না। এটাকে তোমার ভেঙে একদম ডিটেইলে ভাগ করে ফেলতে হবে, ছোট ছোট স্টেপে ভাগ করে ফেলতে হবে। তোমার কি চিন্তা করতে হবে, যদি হচ্ছে আমার এইচএসসিতে ভালো রেজাল্ট করতে হয়, এটাকে আমি আসলে কি বোঝাচ্ছি? গোল্ডেন এ প্লাস পাবো। গোল্ডেন এ প্লাস মানে কি? বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টে 80-র উপর পাবো। তার মানে ম্যাথে আমার ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটাতে 80-র উপর পেতে হবে। তার মানে আমার প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল দুইটাতেই ভালো করতে হবে। তার মানে আমার যদি থিওরিটিক্যাল আমি ভালো করতে চাই, প্রত্যেকটা চ্যাপ্টার আমার ভালো মতো জানা থাকতে হবে। এক্স্যাক্টলি কি করতে হবে তোমার যদি তুমি এইচএসসিতে ভালো করতে চাও, যেটা তোমার আলটিমেট টার্গেট, সেটা তোমার আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই তুমি করে ফেলো। ধরো এই বছরটা, ধরো তুমি এখন হচ্ছে এসএসসি 2023, অর্থাৎ 2023 সালে এসএসসি দিয়েছো, এইচএসসি 2025-এ দিবা। সো তোমার 2025-এ ভালো করার ইচ্ছা, কিন্তু তোমার টার্গেটটা কমপ্লিটলি ফিক্সড থাকতে হবে। বুঝতে হবে যে তুমি আসলে এই বছর কি করতে হবে। 2023 সালে তোমার টার্গেট হচ্ছে তুই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলোর যে ফার্স্ট পেপার এবং বায়োলজির যতটুকু তোমার সিলেবাসে আছে এইটুকু তোমার খুবই প্রপারলি কমপ্লিট করতে হবে। এটা তোমার টার্গেট ফিক্সড হয়ে গেল। বাংলা, ইংলিশের জন্য তুমি টার্গেট ফিক্স করে ফেললা। এখন তুমি কি করবা? এখন তুমি এই 1 বছরের টার্গেটটাকে প্রতি মাসে কতটুকু করে তুমি অ্যাচিভ করবা সেটা ঠিক করে ফেলো। তারপর তুমি ঠিক করো এই সপ্তাহ, মানে 1 সপ্তাহে কতটুকু করতে হবে সেটা ঠিক করো। তার মানে তুমি এই নেক্সট উইকটা, আজকে ধরো সোমবার, নেক্সট সোমবার পর্যন্ত তুমি কি কি পড়বা সেটা তুমি একটা লিস্ট করে ফেলো। এক্স্যাক্টলি তুমি জানো যে তোমার কি পড়তে হবে।
এরপর হচ্ছে আসল কাজ। এরপর তোমার এটাকে ডেইলি টাস্কে ভাগ করে ফেলতে হবে, অর্থাৎ ডেইলি তুমি কি কাজটা করতে হবে ওই আলটিমেট লক্ষ্যটা অর্জন করার জন্য, সেটা তোমার খুব ক্লিয়ারলি লিখে ফেলতে হবে। এরপর তোমাকে খুব মজার একটা গল্প বলবো, যে গল্পটার সাথে এরপরের কাজটা কানেক্টেড। বেথলেহেম স্টিল কর্পোরেশন নামে খুব বিখ্যাত একটা স্টিল কর্পোরেশন ছিল, এবং এটা 1918 সালের ঘটনা। তখনকার সময় একজন ধনকুবের, তার নাম হচ্ছে চার্লস শোয়াব, তিনি হচ্ছেন ওই বেথলেহেম স্টিল কর্পোরেশনের প্রেসিডেন্ট ছিলেন। উনি খেয়াল করলেন যে ওনার যে এমপ্লয়িরা আছে বা ওনার যে কর্মীরা আছে, টিম মেম্বাররা আছে, তারা অনেক বেশি প্রোক্রাস্টিনেট করছে বা প্রপারলি কাজে প্রোডাক্টিভ হতে পারছে না। তখন তারা আইভি লি নামে একজন কনসালটেন্টের কাছে সাজেশন চাইলেন। সেই আইভি লি কনসালটেন্ট যিনি, উনি অফিসে এসে বললেন, আমি আপনার প্রত্যেকটা এমপ্লয়ির সাথে 15 মিনিট করে কথা বলবো। 15 মিনিট করে কথা বলার পর আমি যে বলবো সেটা যদি তারা কাজে লাগায়, এরপর যে রেজাল্ট আসবে সেটা জানার পর আপনি আমাকে পেমেন্ট করেন। এরপর যেটা হলো, আইভি লিকে উনি সেই সুযোগ দিলেন এবং আইভি লি প্রত্যেককে কোনো একটা মেথড শেখালেন। এবং সেই মেথডটা শেখার পর যেটা ঘটলো, জাস্ট 3 মাস পর চার্লস শোয়াব আইভি লিকে ডেকে $25,000 একটা চেক লিখে দিলেন। $25,000 কিন্তু আজকের যুগে প্রায় $4 লাখ, অর্থাৎ 4 কোটি টাকার বেশি। তো উনি কি এমন সাজেশন দিয়েছিলেন যে একটা সাজেশনে 4 কোটি টাকা ওনাকে লিখে দেওয়া হলো? সেই সাজেশনটা এত ইফেক্টিভ যে আজকের দিনে তুমিও এটা কাজে লাগাতে পারো। এবং তুমি যে এই যে কাজগুলো ভাগ করে ফেললা না, এরপর এই সাজেশনটা যদি তুমি পারফেক্টলি কাজে লাগাতে পারো, তাহলে দেখবা কি সুন্দর করে তোমার কাজগুলো হয়ে যাচ্ছে সবকিছু। সাজেশনটা জাস্ট এতটুকুই, উনি বলেছিলেন যে তুমি প্রতিদিন পরের দিন তোমার কোন কাজগুলো করতে হবে সেরকম 6টা কাজের একটা লিস্ট করো। এই 6টা কাজ হচ্ছে তোমার টপ প্রায়োরিটি, যে কালকে এই কাজগুলো শেষ করতেই হবে। এই 6টা কাজকে এবার তুমি প্রায়োরিটি অনুযায়ী সাজাও, অর্থাৎ এই কাজগুলোর মধ্যে সবচেয়ে কঠিন কিংবা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, যেটা করলে অ্যাচিভমেন্ট সবচেয়ে বেশি হবে, সেই কাজটা তুমি 1 নম্বরে রাখো, তারপরেরটা 2 নাম্বার, তারপরেরটা 3 নাম্বার, এভাবে 6টা কাজ তুমি একটা লিস্ট করো। লিস্ট করার পর তুমি কি করবা, এই কাজগুলো নিয়ে পরের দিন সকালে যখন দিনটা শুরু হবে, ফার্স্ট কাজ যেটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে কঠিনও হতে পারে কিংবা কঠিন নাও হতে পারে, বাট মোস্ট ইম্পর্টেন্ট, সেই কাজটা তুমি সবার আগে করবা। এই আইডিয়াটা কিন্তু আরেকটা মজার নাম আছে, সেটা নাম হচ্ছে ইট দ্যাট ফ্রগ। মানে তুমি যদি এই কাজগুলোকে একটা ব্যাং মনে করো, এবং ব্যাং খাওয়া তো খুব ডিফিকাল্ট একটা কাজ, সো এই কাজগুলো করে ফেলাও ওই ব্যাং খাওয়ার মতো ডিফিকাল্ট। মার্ক টোয়েন বলেছিলেন, তোমার যদি একটা ব্যাং খেতে হয় তুমি সেটা দিনের সকালে খেয়ে ফেলো, দিনের শুরুতে। আর যদি 2টা ব্যাং খেতে হয় তাহলে দিনের শুরুতে সবচেয়ে বড় ব্যাংটা খেয়ে ফেলো। মানে আইডিয়াটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজটা সবার আগে করে ফেলো, তাহলে সারাদিন তোমার মধ্যে এমন একটা মোটিভেশন কাজ করবে, ফুলফিলমেন্ট কাজ করবে, যে আসলে কাজের বেশিরভাগ অংশ হয়ে গেছে আজকে, তো তুমি পরে সহজ কাজগুলো আরো ইজিলি করে ফেলবা। সো ঘটনা যেটা হচ্ছে, আইভি লির যে মেথডটা হচ্ছে তুমি জাস্ট 6টা কাজের লিস্ট করো, কালকে যেটা করতে হবে সেই কাজগুলো তুমি প্রায়োরিটি অনুযায়ী এক এক করে সকাল থেকে করে ফেলো। করার পর তুমি কি করবা, যদি কোনো কাজ বাকি থেকে যায় ওই কাজটা পরের দিনের লিস্টে ঢুকায় দাও। খেয়াল করো, তুমি কিন্তু জানো যে তুমি কি করতে চাও। এখন তুমি জানো কি করতে চাও বা কি পেতে চাও, সেটা পাওয়ার জন্য তোমার স্টেপ বাই স্টেপ কি কি কাজ করতে হবে, সেটা তুমি ইয়ারলি টার্গেট আছে, তোমার মান্থলি টার্গেট আছে, এখন উইকলি টার্গেট আছে। এখন তুমি ডেইলি টাস্কগুলো সেট করে ফেলছো এবং প্রতিদিন টাস্কগুলো জাস্ট অ্যাচিভ করে যাচ্ছ। দেখো খুব সুন্দর করে তুমি কিন্তু তোমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্য অর্জনের দিকে একটু একটু করে এগিয়ে যাচ্ছ। এবার প্রথম প্রশ্নটা বা প্রথম ধাপটা কিন্তু ছিল ওয়াই রিলেটেড বা পাওয়ার রিলেটেড। সেকেন্ড ধাপটা ছিল কি, হোয়াট রিলেটেড, কি করতে হবে। আর থার্ড ধাপ যেটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এখন, সেই ধাপটা হচ্ছে হাউ রিলেটেড, অর্থাৎ এই যে তুমি কেন করবা জানো, কি করবা জানো, এখন কিভাবে করবা। প্রশ্ন কিন্তু এটাই, কারণ আমরা ভাইয়া অনেক সাজেশন পাই এবং তোমরা আমাদেরকে এটা বলো যে ভাইয়া বলে, বাবা বলে মনোযোগ দিয়ে পড়ো, মা বলে মনোযোগ দিয়ে পড়ো। মনোযোগ দিয়ে পড়বো কিভাবে, মানে মনোযোগটা দেয় কিভাবে, এটা তো কেউ বলে দেয় না। তো মনোযোগটা কিভাবে দিতে হয়, কিভাবে ধরে রাখতে হয় এবং কিভাবে প্রপারলি কাজটা শেষ করতে হয়, সেইটা এবার আমরা এই থার্ড ধাপে শিখবো। দেখো, তোমরা আসলে যে কাজটা করবা সেই কাজটা কি দিয়ে করতেছো সেটা খুব ম্যাটার করে না। কারণ ধরো তুমি এখন তলোয়ার ফাইট করবা, তলোয়ারটা কিরকম তৈরি, কি দিয়ে তৈরি, এটার ওয়েট কিরকম, এটা সম্পর্কে তুমি যদি না জানো তাহলে কি তুমি ফাইটটা প্রপারলি করতে পারবা, কোনো স্ট্র্যাটেজি কাজে লাগাইতে পারবা না। কিন্তু সেম তুমি যখন পড়াশোনা করতে যাচ্ছ তখন তোমার কি দিয়ে কাজ করতে হচ্ছে, ব্রেইন দিয়ে না। সো ব্রেইনটা কিভাবে কাজ করে সেটা তোমার বুঝতে হবে, তাই না? ব্রেইনটা কিভাবে কাজ করে সেটা ফার্স্টে যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি কিভাবে কাজটা করবা সেটা খুব ইজিলি বুঝতে পারবা। এখন এই থার্ড যে ধাপটা, সেই ধাপটা আসলে এটাই, ব্রেইন কিভাবে কাজ করে সেটা তোমার বোঝা এবং ব্রেইনটাকে তুমি প্রপারলি তোমার কাজে কিভাবে লাগাবা সেটা বোঝা। দেখো, আমি তোমাকে এই থার্ড ধাপটাকে একটা বাক্যে যদি বলি, সেটা হচ্ছে তুমি বোর্ড হওয়া শিখো। মানে তোমার আরো বেশি বোর্ড হইতে হবে। ভাইয়া বোর্ড কেমনে হবো, কিংবা বোরিং লাগে দেখেই তো পড়াশোনা করি না, আপনি বলতেছেন আরো বোর্ড হইতে, মানে কি?
আচ্ছা, ব্রেন কিভাবে কাজ করে সেই ব্যাপারটা তাহলে একটা এক্সপেরিমেন্ট দিয়ে শুরু করি। এক্সপেরিমেন্টটা করা হয়েছিল ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে। ভার্জিনিয়া ইউনিভার্সিটিতে তোমাদের মতো বেশ কিছু স্টুডেন্টকে নেওয়া হয়েছিল, মানে টিচাররা বা সাইকোলজিস্ট যারা এক্সপেরিমেন্টটা করতেছিলেন, তারা প্রত্যেককে এক একটা রুমে বসিয়ে দিয়েছিলেন এবং তাদের হাতে, মানে ওই রুমটা একদম ব্ল্যাঙ্ক, মনে করো সাদা একটা রুম, চারদিকে ফোম দেওয়া, কোনো সাউন্ড নাই, একদম কোনো কাজ নাই, কোনো কাগজ কলম কিছু নাই, তুমি যে বসে বসে কিছু লিখবা বা আঁকবা, মানে জাস্ট ইউ আর অল উইথ ইয়োর সেলফ। কাজটা কি দাঁড়াচ্ছে? কাজটা হচ্ছে তোমার চুপচাপ বসে থাকতে হবে। দেখি তুমি চুপচাপ বসে থাকতে পারো কিনা, চ্যালেঞ্জ এটাই। আর মজার ট্রিক যেটা, সেটা হচ্ছে, মানে মূলত এক্সপেরিমেন্টটা যে গেমটাকে সেন্টার করে সেটা হচ্ছে সামনে একটা বাটন রাখা। ওই বাটনটাতে চাপ দিলেই একটা ভয়ানক ইলেকট্রিক শক লাগে। তো এক্সপেরিমেন্টার আসলে কি দেখতে চাচ্ছিলেন? তারা দেখতে চাচ্ছিলেন যে মানুষ আসলে বসে বসে চুপচাপ বোর্ড হইতে পছন্দ করে, নাকি প্রয়োজনে নিজেকে শাস্তি দিয়ে হলেও বোর্ডমটাকে কাটাতে চেষ্টা করে। মজার ব্যাপার হচ্ছে 68% মেল স্টুডেন্ট এবং 25% ফিমেল স্টুডেন্টরা সেই ইলেকট্রিসিটির শক খেয়ে খেয়ে নিজের বোর্ডম কাটানোর চেষ্টা করছিল। অ্যামেজিং না? মানে আমাদের ব্রেইন আসলে কোনোভাবেই বোর্ড হতে চায় না, সে নিজেকে শাস্তি দিয়ে হলেও বোর্ডম কাটাতে চায়। তাহলে তুমি ব্রেইনের প্রথম একটা ধর্ম জানলা, যে ব্রেইন কোনোভাবেই বোর্ড হইতে চায় না। এবার দ্বিতীয় আরেকটা ধর্ম তোমাকে শেখাই, সেটা হচ্ছে ব্রেইন সবসময় সবচেয়ে শর্টকাট ওয়েতে বোর্ডম কাটাতে চায়। মানে তোমার হাতের কাছে যদি একটা বিশাল বড় কাজ থাকে, বা ধরো একটা কাজ করলে ওই কাজটা কমপ্লিট করতে পারলে তোমার বোর্ডমটা কাটবে এবং ভালো লাগবে। আরেকটা হচ্ছে তুমি যদি একটু ফেসবুক স্ক্রল করো মাইন্ডলেসলি, কিংবা হচ্ছে একটু ইউটিউব স্ক্রল করো, তাহলেও কিন্তু বোর্ডম কাটবে, মানে ডোপামিন ক্ষরণ হবে। এই ডোপামিন ক্ষরণটাই কিন্তু মস্তিষ্ক চায়, কিন্তু মস্তিষ্ক চাইবে সবচেয়ে শর্টকাটে, সবচেয়ে সহজে কিভাবে ডোপামিনটা ক্ষরণ করা যায়। সো যখনই তুমি ওকে সহজে করার অপশনটা দিবা, ও আর কঠিনটা করবে না, এবং কঠিনটাকে ও খুব বিরক্তিবোধ করবে, কঠিনটা আর ও করতেই চাইবে না। আজকের সময় যেটা হয়েছে, আমরা ফেসবুক ইউটিউব এগুলো যে মাইন্ডলেসলি স্ক্রল করি, আমাদের প্রচুর ডোপামিন ক্ষরণ হয়। এই যে একটার পর একটা তুমি পোস্ট দেখছো, নতুন নতুন আইডিয়া দেখছো না, নতুন নতুন অনেক কিছু তোমার মাথায় ঢুকছে না, প্রত্যেকটা জিনিস তোমার মনের মধ্যে ডোপামিন ক্ষরণ করছে। ফলশ্রুতিতে কি হচ্ছে, তোমার ব্রেইন এখন এই সহজ ডোপামিন ক্ষরণ বাদ দিয়ে পড়াশোনা করে বা কাজ করে অ্যাচিভমেন্ট করে যে ডোপামিন ক্ষরণ, সেটা আর সে করতে চায় না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে তোমার ফিজিক্যাল এবং ডিজিটাল যে এনভায়রনমেন্টটা আছে সামনে, সেইটাকে কমপ্লিটলি এরকম সব সোর্স থেকে ক্লিন করে ফেলা। যত রকম সোর্স থেকে তোমার ডোপামিন ক্ষরণ হইতে পারে সেগুলো ক্লিন করে ফেলো। অর্থাৎ তোমার ধরো নেট অফ করে দাও, তুমি মোবাইলটা অন্য রুমে রেখে দাও, তোমার কম্পিউটার থেকে নেট কানেকশনটা আপাতত ডিসকানেক্ট করে দাও। এখন দেখো তোমার সামনে জাস্ট ওই যে কাজগুলো না, 6টা কাজের লিস্ট, ওই লিস্টটা আছে, তোমার বইটা আছে, আর কিচ্ছু নাই। এবং তুমি একটা ব্লক টাইম সেট করো যে এখন সকাল 8টা বাজে 10টা পর্যন্ত আমি এরকম ডিস্ট্রাকশন ফ্রি থাকবো, কোনো কিচ্ছু, আমি কোনো ডোপামিন ক্ষরণের কোনো সোর্স আমি সামনে আসতে দিব না। লক করে ফেলো নিজেকে, টাইমটা লক করে ফেলো। এরপর কি ঘটবে জানো? তোমার ব্রেইন বোর্ড হইতে থাকবে, বোর্ড হইতে থাকবে, বোর্ড হইতে থাকবে। এক সময় গিয়ে ও ইলেকট্রিসিটির ওই বাটনটা খুঁজবে। ইলেকট্রিসিটির বাটনটা কোনটা জানো? এই যে পড়াশোনাটা। তার মানে তুমি যদি এখন পড়াশোনাটা করতে পারো, তাও তো ব্রেইনের বোর্ডম কিছুটা কাটবে। সেই জন্য ও তখন তোমাকে পুশ করবে পড়তে। সো যখন ডোপামিনের অন্য কোনো সোর্স নাই, তখন তুমি খুব মন দিয়ে পড়তে বসতে পারবা এবং দেখবা পড়া খুব সুন্দর করে এগিয়ে যাচ্ছে। মোস্ট অফ দ্য কেসে কি হয়, আমরা প্রোক্রাস্টিনেশন নিয়ে আলাপ করতে গিয়ে কেন এত কথা বলছি? আমরা শুধু একটা কাজ করতে চাই, সবকিছুই জানি, কিন্তু এরকম ডোপামিনের অন্যান্য সোর্স আছে শর্টকাট, সেগুলো করতে করে 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 সময় নষ্ট করে শেষ পর্যন্ত আসল কাজটাই করতে পারি না। তুমি যদি আসল কাজটা করার জন্য নিজেকে বসাইতে পারো এবং কাজটা শেষ করতে পারো কোনো ডিস্ট্রাকশন ছাড়া, তাহলে প্রোক্রাস্টিনেশন ব্যাপারটাই তো তোমার লাইফে আর এক্সিস্ট করবে না। ব্যাপারটা কি কিছুটা ক্লিয়ার হয়েছে? লাস্ট আরেকটা জিনিস তোমাদেরকে শেয়ার করব। ফার্স্টে আমরা শেয়ার করলাম কি ওয়াই, দেন শেয়ার করলাম হোয়াট, কি করতে চাই, তারপর শেয়ার করলাম কি হাউ, কিভাবে করব। এবার লাস্টলি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমরা যে ভিডিওগুলো করছি সবগুলোতেই আমরা আসলে এই সিকোয়েন্সটা মেনটেন করা ট্রাই করব। এখানে আমরা যেটা করব লাস্টলি, তোমাকে উইথ হোয়াট, অর্থাৎ কি টাইপের টুল ইউজ করলে আমি এই কাজটা প্রপারলি করতে পারি সেটা শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই টুলটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে, তোমরা বারবার একটা কমপ্লেইন করো। কমপ্লেইনটা হচ্ছে, আমি যখনই পড়তে বসি ভাইয়া মনোযোগ ধরে রাখতে পারি না, একটু পরপর মনোযোগ চলে যায়। এখন আমি যদি ইমিডিয়েটলি আমার মনোযোগটা ফিরায় আনতে চাই, আমি কি করতে পারি? তুমি কি করতে পারো জানো? এই প্রশ্নের উত্তর তুমি অ্যান্ড্রু হুবারম্যানের নাম শুনেছো কিনা জানি না। অ্যান্ড্রু হুবারম্যান হচ্ছেন স্ট্যানফোর্ডের নিউরোসায়েন্সের একজন প্রফেসর এবং খুব বিখ্যাত একটা পডকাস্ট তিনি রান করেন, এবং ওনার যে ব্লগ এবং ইনস্টাগ্রাম এবং অন্যান্য পোস্ট, সেখানে উনি নিউরোসায়েন্সের পার্সপেক্টিভ থেকে এই যে প্রোডাক্টিভিটি, পার্সোনাল ডেভেলপমেন্ট, এগুলো নিয়ে অনেক আইডিয়া শেয়ার করেন। তিনি একটা এক্সট্রাঅর্ডিনারি হ্যাক
শেয়ার করেছেন, যেটা মাত্র 30 থেকে 60 সেকেন্ডে তুমি কাজে লাগিয়ে তোমার ফোকাস আবার ফেরত আনতে পারবা। আজকে সেই হ্যাকটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, এবং এই রিলেটেড অন্যান্য সব লিঙ্ক এবং সবকিছু কিন্তু এই পোস্টের নিচে আমরা দিয়ে দিব। হ্যাকটা কি? হ্যাকটা হচ্ছে, খেয়াল করেছো কিনা, যখন আমরা অস্থির থাকি বা ডিফোকাস থাকি তখন কিন্তু আমরা এদিক ওদিক তাকাতে থাকি, আর যখন আমি ফোকাসড থাকি তখন কিন্তু একদিকে তাকিয়ে থাকি এক মনে, তাই না? সো এটাকে আমি জাস্ট ইমিটেটও করতে পারি, আমার ব্রেনকে আমি বোঝাতে পারি আমি এখন ফোকাসড হতে চাচ্ছি। সেটা বোঝানোর জন্য আমি কি করবো জানো? তোমার সামনে ধরো একটা অক্ষর আছে কিংবা দেয়ালে কোনো একটা পয়েন্ট আছে, ওই পয়েন্টে তুমি মন দিয়ে 30 সেকেন্ড তাকায় থাকো, অন্য কোনো দিকে তুমি তাকাবা না, জাস্ট ওখানে 30 সেকেন্ড তাকায় থাকবা, তারপর 60 সেকেন্ড তাকায় থাকবা। খেয়াল করে দেখো, আস্তে 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 তোমার পুরো মাইন্ড চারপাশ থেকে মনে হবে যেন চেপে আসছে এবং একটা ফোকাসড একটা আবহ তৈরি হচ্ছে। এরপর তুমি আবার পড়তে বসো, আবার যদি ডিফোকাসড হয়ে যাও সেম কাজটা আবার করো। এটা করার আরেকটা ইজিয়েস্ট ওয়ে আছে। তোমার বাসায় যদি বড় দেয়াল ঘড়ি থাকে, যেটা হচ্ছে যে নন স্টপ সেকেন্ডের কাঁটা ঘুরতে থাকে, ওরকম একটা ঘড়ি, ওই ঘড়িটা তুমি হাতে নাও, নিয়ে সেকেন্ডের কাঁটার মাথা কিংবা মাঝামাঝি কোনো একটা পয়েন্টে ফোকাস করো, করে স্পষ্টভাবে তাকিয়ে থাকো ওটার দিকে ঠিক 1 মিনিট। দেখবা তোমার ব্রেন কমপ্লিটলি ফোকাসড হয়ে গেছে, এবং এই ফোকাসড ব্রেন নিয়ে তুমি আবার পড়তে বসো। কি পড়তে বসবা? তুমি ক্লিয়ারলি জানো কিন্তু তোমার কি করতে হবে আজকে, কারণ তুমি সবকিছু ভাগ করছো। আর যদি মোটিভেশন না পাও, কি চিন্তা করবা? কেন আমি এটা করতেছি, কেন আমি আজকে সবকিছু বাদ দিয়ে সব ডিস্ট্রাকশন ফ্রি হয়ে এই কাজটা নিয়ে বসছি? কারণ তোমার একটা বড় গোল আছে, তুমি তো এই অ্যাচিভমেন্টের থ্রুতে একটা বড় কিছু পেতে চাও। সো দেখো, তোমার যতগুলা দিক থেকে অ্যাটাক আসা সম্ভব, যতগুলা কারণে তুমি মোটিভেশন হারায় ফেলো, সবগুলাকে ডিফেন্ড করার প্রপার একটা প্রসেস কিন্তু আমরা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এই প্রসেসগুলা তুমি প্রপারলি স্টেপ বাই স্টেপ ফলো করো, 1 2 3 4 ধাপ লিখে জিনিসগুলাকে তোমার সামনে লিস্ট আকারে রেখে দাও এবং প্রতিদিন প্র্যাকটিস করা ট্রাই করো। এরপর আমাদেরকে ফেসবুক গ্রুপে, পোস্টে বা কমেন্টে জানাও যে রেজাল্টটা কিরকম পাচ্ছ, এবং অন্যদের সাথেও এটা শেয়ার করো, বোঝানো ট্রাই করো অন্যদেরকে যে অন্যরাও তো চাইলে এরকম ভালো হতে পারে, ভালো কাজ করতে পারে। যদি কাউকে দেখো এই ডিফিকাল্টি ফেস করছে, তার সাথে আইডিয়াগুলো তুমি শেয়ার করো, দেখবা যে সবাই মিলে আমরা একটা বেটার সেলফের দিকে যেতে পারছি। আর একটা সত্যি কথা বলি, এখন তো তোমরা স্টুডেন্ট লাইফে আছো, এখন তোমরা বুঝতে পারবে না প্রোক্রাস্টিনেশন জিনিসটা কত ডিফিকাল্ট এবং কত অ্যাগনি তৈরি করতে পারে একটা মানুষের মধ্যে। কারণ কি জানো, তোমাদের যখন পরীক্ষা চলে আসে, একটা ডেডলাইন সামনে চলে আসে, তখন খুব ইজিলি তোমরা নিজেদেরকে মোটিভেটেড করে পড়তে বসে যাও বা সামহাও জিনিসটা ক্রস করে যাও। মানে কেউ তো প্রোক্রাস্টিনেশনের জন্য এসএসসি পাস না করে আটকে থাকবে সেরকম না, হয়তো রেজাল্টটা একটু খারাপ হবে, কিন্তু পড়াশোনার লাইফটা শেষ করে যখন তুমি প্রফেশনাল লাইফে ঢুকবা কিংবা একজন এন্টারপ্রেনার হতে যাবা, তখন দেখবা লাইফের যে বড় বড় চেঞ্জগুলো তুমি আনতে চাও, সেগুলো আনার জন্য যে কাজ করতে হবে সেটার কোনো ডেডলাইন নেই। মানে তুমি নেক্সট বিজনেসটা শুরু করতে চাও, এটার কোনো ডেডলাইন কি কেউ তোমাকে দিবে যে নেক্সট জানুয়ারির 25 তারিখের মধ্যে তোমার বিজনেস শুরু করতে হবে? কেউ কিন্তু দিবে না। এবং তুমি তখনও যদি এই অভ্যাসটা জারি রাখো কন্টিনিউয়াসলি, তখনও প্রোক্রাস্টিনেট করবা এবং তোমার মনে হবে যে আমি বিজনেসটা শুরু করব, আমি এই বইটা পড়বো, এই কাজটা করবো, এটা করবো, সেটা করবো, শুধু বলতেই থাকবা, কোনোদিন আর করা হয়ে উঠবে না। এবং দিন শেষে তোমার মনের মধ্যে শুধু আফসোস ছাড়া কিছু থাকবে না, যে কোনো ফুলফিলমেন্ট নাই, কোনো অ্যাচিভমেন্ট নাই কেন। এবং এ থেকে কিন্তু আস্তে আস্তে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এরকম অনেক প্রবলেম তৈরি হয়। মানে প্রোক্রাস্টিনেশন জিনিসটা খুব সহজ না, এটা যদি তুমি সলভ করতে পারো, জীবনে আসলে আরো অনেক প্রবলেম তুমি সলভ করতে পারবা। আর লাস্টলি একটা কথা বলে শেষ করি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিয়মিত দোয়া করতেন যেন তিনি অলসতা থেকে বাঁচতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অলসতা থেকে রক্ষা করে, সেই দোয়া কিন্তু আমাদেরও করা উচিত। আমরা একে অপরের জন্য দোয়া করব, আমরা তোমাদের জন্য দোয়া করব, তোমরাও আমাদের জন্য দোয়া করবে, এবং আশা করি আমরা একসাথে সবাই মিলে এই প্রবলেমগুলো এক এক করে সলভ করতে পারবো। আবার দেখা হবে নেক্সট কোনো এপিসোডে, নেক্সট কোনো প্রবলেম নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।